সবাইকে স্বাগতম যোগাযোগ সারথীর নতুন আয়োজন দ্য ইম্প্যাক্ট শোতে। আমি কথা আছি আপনাদের সঙ্গে, আর আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি শব্দে নয়, ছবিতে গল্প বলেন। তার ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে আনন্দ, বেদনা, সংগ্রাম আর সাহসের ইতিহাস। তিনি ইয়োডার যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের সাবেক শিক্ষার্থী এবং প্রথম আলোর ফটো সাংবাদিক দীপু মালাকার দাদা। দাদা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে আপনার? হ্যাঁ, আমি খুবই আজকে মানে আমি খুব আসলে আবেগপ্রবণও হয়ে গেছিলাম যে আজকে আমরা এই আয়োজনটা হয়তো আমি আমার স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় করেছি। সেই হিসাবে আজকে আমি এখানে অতিথি হিসেবে বসেছি। তো সেটা আমার জন্য খুব ভালো লাগার একটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুবই আ ভালো লাগছে আজকে বেশ। শুরুতেই জানতে চাচ্ছি যে আপনি এই ফটো সাংবাদিকতায় কিভাবে আপনার কর্মজীবনটা শুরু করলেন পড়াশোনা শেষ করে? আচ্ছা, আমি একদম শুরু থেকেই উম ক্যামেরার পেছনে কাজ করার একটা আগ্রহ ছিল। মানে যে জন্য আমাদের এই মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টটা চয়েস করা আমার। সো আমি সেটা খুব স্বাধীনভাবেই নিতে পারছিলাম আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর। তো ভার্সিটিতে আমি যখন আবার ক্লাস করি, পড়াশোনা শুরু করি তখনও হয়তো এত ডেডিকেটেড ছিলাম না। কিন্তু আ আ আসলেই আমার এই পেশাটাতে যাওয়ার জন্য আমার ভার্সিটিতে খুব গুরুত্বপূর্ণ অবদান ছিল আমার শিক্ষকদের, আমাদের কারিকুলামের। সো সেখান থেকেই হয়তো আমি এক পর্যায়ে ডিসিশন নেই যে আমি এখানে খুব ক্লিয়ারলি বলি আমাদের ভার্সিটিতে আ আ খাজা জিয়া স্যার এবং নোমান স্যার আমাদের তৎকালীন সময়ে ছিলেন। সো তাদের কারিকুলামে আমি বা তাদের কথাতে সজীব সরকার স্যার, আ শাকির স্যার তাদের কথা আমার খুব বেশি মনে পড়তেছে। এইজন্য কি তাদের কথাতেই এবং তাদের কারিকুলামে একাডেমিক কারিকুলামের ভেতরেই আমি খুব একটা স্ট্রং লাইন পেয়েছিলাম যে আপনার এই ফটোগ্রাফিটা খুবই ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। সো সেই ল্যাঙ্গুয়েজটা আপনি যখন বিদেশে যেকোনো জায়গায় যান, ভিন্ন ভাষার একটা দেশে, সেখানে গিয়ে যদি আপনি এয়ারপোর্ট থেকে নেমে একটা উবার ড্রাইভারকে আপনি হয়তো আপনার ভাষায় যদি সেই এ স্থাপনা বা সেই দর্শনীয় স্থানের নামটা বলেন, সে তো বুঝবে না। আপনি যদি তাকে সেই একটা যে সিম্পল একটা ছবিটা দেখিয়ে বলেন যে, আমি এখানে যেতে চাই। সে কিন্তু আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে। সো এই ঘটনাটা কিন্তু বিদেশে কেন? আমাজন জঙ্গলে যারা আদিবাসী তাদেরকেও আপনি বুঝায় বলতে পারবেন যে একটা খাবার আমি কিছু খেতে চাই। ও কিন্তু তখন বুঝবে যে আপনাকে কোনো খাবার দেওয়া প্রয়োজন। সো এই ফটোগ্রাফিটা এরকম একটা ল্যাঙ্গুয়েজ। সো এটা বর্ডারলেস, এটা কোনো বর্ডার নেই। আপনি যদি ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলেন, ইংলিশও কিন্তু আপনি অ্যামাজন জঙ্গলে গিয়ে বলতে পারবেন। না। এইরকমই বিষয়টা যে ফটোগ্রাফিটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এই ল্যাঙ্গুয়েজে আপনি আপনার সাংবাদিকতা করেন মানে আমি যদি করতে চাই, সো আমার কাছে মনে হলো যে না, আমি তাহলে সেই সবচেয়ে স্ট্রং ল্যাঙ্গুয়েজটা নিয়েই আমি কাজ করব। সো সেইখান থেকেই আমার ভার্সিটি ফার্স্ট ইয়ার 3rd ইয়ার আমি হয়তো 7-8 সেমিস্টার তখন থেকেই বাংলাদেশের একটা পপুলার নিউজ অ্যান্ড ফটো এজেন্সি ছিল ফোকাস বাংলা এখনো আছে। সেইখানে আমি ইন্টার্ন হিসাবে কাজ শুরু। তখন ইন্টার্ন শুরু হয় নাই তো আমি কিন্তু সেখানে সরি ইন্টার্ন না বলি এটাকে পার্ট টাইম বলি। পার্ট টাইম হিসাবে ভার্সিটি করতাম সকালে দুপুর পর্যন্ত। দুপুরের পরে হয়তো আমি সেখানে একটা বিকালের থেকে বা সন্ধ্যায় ১টা-২টা অ্যাসাইনমেন্ট কভার করতাম। সেই ফোকাস বাংলা থেকে আমার একটা শুরু। সেটা ২০১৪ সাল ১৩ শেষের দিকে ১৪ এরকম সময়। ইয়োডাতে পড়াশোনা করার অভিজ্ঞতাটা আপনার ক্যারিয়ারে বেশ কাজে লেগেছে বলা যায়। নিঃসন্দেহে আমি এটা বিশ্বাস করি এবং আমি ভার্সিটি লাইফে আমার আ রিপোর্টিং ক্লাসেও বা সাব এডিটিং ক্লাসেও আমি কিন্তু হাইয়েস্ট মার্ক পেয়েছি। সো রিপোর্টিংটাকে আমি খুব এনজয় করি। আমাদের রিপোর্টিং এর একটা ক্লাস ছিল সজীব সরকার স্যারকে যে আমরা একটা কোথাও আমাদের ক্যাম্পাসের আশেপাশেই কোথাও একটা যে কোনো একজন যে কেউ টি স্টলে থাকতে পারে, কেউ একটা ডাব দোকানের কাছে থাকতে পারে, কেউ পেপার বিক্রেতার কাছে থাকতে পারে। এরকম জাস্ট থেকে ওখানে ১০-১৫ মানে ২০ মিনিট দেখে সারেজমিন ওটা বলি আমরা। দেখে জাস্ট আমরা ওই বিষয় নিয়ে একটা টেক্সট লিখি। সো আ আ আমি খুব এনজয় করছিলাম কাজে যে বর্ণনা আমরা আসলে যে ছোটবেলা থেকেই মানে হুমায়ূন আহমেদ বলেন, ৫-৬ টা শরৎচন্দ্র বলেন, সমরেশ বলেন, রবীন্দ্র নজরুল অল্প কিছু এগুলো পড়ে আসছি তো। সো ওই ধাঁচটা আছে। শার্লক হোমস আমাদের মধ্যে খুব ভয়ানক কাজ করে বা ফেলুদার কাজ করে। সো ওই টেক্সট পড়া বা টেক্সট লেখা এটা আমাকে খুব ইন্টারেস্ট হয়। সো আমি রিপোর্টিং এও
আমি খুব অনেস্টলি খুব ভালো করছিলাম এবং আমাকে স্যার বলছো যে তুমি এই কাজে করো, কিন্তু না, আমি আমার ওই বললাম ক্যামেরার পিছনে কাজ করার জন্য একটা ফ্যাসিনেশন আমার মধ্যে ছোটবেলা থেকেই ছিল, সো সেই কাজেই করলাম। আর যেহেতু সবচেয়ে একটা খুব স্ট্রং ভাষায় কাজ করবো এবং সেটার সাথে যে আমাদের ক্যাপশন বা টেক্সটটা যতটুকু প্রয়োজন একটা ফটোগ্রাফারের, সেটা ক্যাপশন স্টোরি হতে পারে, ফটো স্টোরি হতে পারে, আর ইন্ডিভিজুয়াল একটা ফটোর জন্য ক্যাপশন হতে পারে। সো আমি দেখলাম সেই লেখাতে সেই আমার ভার্সিটির পড়াশোনার যে রিপোর্টিং এর এক্সপিরিয়েন্স বা সেই পড়াশোনা সেগুলি এমপি করলেই তো আমি যথেষ্ট মানে প্রফেশনাল রেজাল্ট পাচ্ছি, বা আমি যে প্রতিষ্ঠানেই কাজ করি না কেন সেই রেজাল্টটা অবশ্যই আমার ভার্সিটি থেকে পেয়েছি। দর্শক, দারুণ আড্ডা চলছে। বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করতে চান তারা গুরুত্বপূর্ণ কিছু টিপস কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা আরো আড্ডা দিব, তবে একটা বিরতির পরে। দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম ফটো সাংবাদিক দীপু মালাকার ভাইয়ার সঙ্গে। আপনি তো এত বছর ধরে অনেক প্রাকৃতিক দুর্যোগ অথবা রাজনৈতিক সহিংসতা অথবা বিভিন্ন ট্র্যাজেডি, বিভিন্ন সময় দেশের অনেক কিছুই কভার করেছেন, ঘটনাস্থলে গিয়েছেন। এর মধ্যে কি কোনো অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করা যায় কিনা আজকে? হ্যাঁ, এই অভিজ্ঞতা তো আসলে পুরো জার্নিটাই আমার অভিজ্ঞতা, এবং আমার একদম প্রথম দিনের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আমার গতকালকের অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা দিনই আমার হয়তো মানে খুব ভালোভাবে দাগ কেটে আছে। কিন্তু ওই যে স্পেসিফিকলি বলতে হ্যাঁ, আমার যখন ক্যারিয়ার একদম শুরু করি, শুরু করার একদম ১ মাসের মাথায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি রানা প্লাজা কোলাপস, সেটা আমি কাভার করেছি একদম প্রথম দিন থেকে। আমি আসলে সেই ধাক্কা, রানা প্লাজার ধাক্কা আমি হয়তো এখনো কাটায় উঠতে পারি নাই। মানে আমি আমার প্রফেশন তো মানে আমি শুরু করেছি, কিন্তু এতগুলো লাশ আমি একসাথে দেখি নাই, বা এত ভয়াবহ ঘটনা হয়তো বাংলাদেশবাসী কেউ এর আগে দেখেছে কিনা আমি সিওর না। কিন্তু আমার জন্য সেটা ভয়ঙ্কর ছিল। সো আমিও আসলে এই অ্যাসাইনমেন্টটা বুঝতেই পারি নাই। এটার ডেপথ, এটার গুরুত্ব, বা এটার ফটোগ্রাফির দিক থেকে ওইটার বিভিন্ন অ্যাঙ্গেল তোলা। সো আমার কাছে সেই ১ম দিন মানে ১ম রানা প্লাজা কাভার করাটা হয়তো খুব এখনো দাগ কেটে আছে, কারণ আমি সেই অ্যাসাইনমেন্টটা ভালোমতো কাভার করতে পারি নাই এরকম। কিন্তু সেই প্রেক্ষিতে আবার যদি আমরা আমার এই ক্যারিয়ারের মাঝখানে ১০-১১ বছর পার করার পর আমি যদি এই রিসেন্টলি এই ২৪ এর গণ আন্দোলনটাকে বলি, সো সেটাতে আমি যথেষ্ট নিজেকে মনে করেছি, হ্যাঁ, আমি একদম শুরু থেকে চেষ্টা করছি পরিপক্ক হওয়ার বা প্রফেশনালিজম বেশি করার। সেই ২৪ টাকে আমার কাছ থেকে ডকুমেন্টিংটা খুবই জার্নালিস্টিকও হয়েছে, এবং আবার আমার খুব পার্সোনাল দিক যদি বলেন, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে এবং আমার ফটোগ্রাফিক বিভিন্ন কম্পোজিশন বলেন, ডকুমেন্টেশন বলেন, বিভিন্ন ফটোগ্রাফি সেন্স থেকে এটা আরো যথেষ্ট পরিপক্ক হয়েছে। এরকম তো আছেই। আর মাঝখানে বড় ঘটনা কাভার আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ হলেই, যেমন কোস্টাল এরিয়াগুলোতে আমাদের জলোচ্ছ্বাসের সময়, বন্যার সময় যেতে হয়। আমরা দেশের ঢাকার বাইরেও যাই রেগুলার, যে যখন নাকি বড় ন্যাশনাল ইস্যুটা খুব বেশি ক্রাইসিস তৈরি হয়ে যায়। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেখানকার প্রতিনিধিরা থাকেও, এবং আমরা যখন এটা খুব মানে বড় আকার ধারণ করে তখন আমরা সেটা গিয়ে কাভার করি। তারপর আমাদের হলি আর্টিজান বলেন, হলি আর্টিজানের ঘটনাটা খুবই তখন আমি কাজ করেছি একদম সারারাত জেগে, হলি আর্টিজান কাভার করেছি। তারপর মেডিকেল, তারপর বিভিন্ন ক্যাজুয়ালিটি। তো
তো আছি। রাজনৈতিক সবই চলছে। কিন্তু সর্বশেষ যেহেতু ২৪-এর আন্দোলনের কথা বললাম, আমার হয়তো মনে হয় সবগুলো এক্সপেরিয়েন্সকে ছাপিয়ে এই ২৪-এ আন্দোলনের এক্সপেরিয়েন্সটাই সামনে চলে আসবে আমার তো। সেই আন্দোলনের শেষ দিকের ঘটনাটাও আমার মনে এখন পর্যন্ত আমি এরকম অনেক সিচুয়েশন ফেস করেছি। কিন্তু শেষ দিকের সময় যে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা স্টুডেন্টদেরকে সড়ক থেকে সরিয়ে দিল সেই সায়েন্স ল্যাবই, সেখানেই আসলে তখন তারা মিডিয়া কর্মীদের উপরেও বেশ চড়াও হয়েছিল যে আমরা সেই স্টুডেন্টদের আন্দোলনে এত কাভারেজ করছি। তাদের আ সেটা তাদের সহ্য হচ্ছিল না এরকম। সো আমাদের সেই সময়ে আপনার মনে থাকবে সেই সায়েন্স ল্যাবে একদম রাহাত নামে একটা ছেলেকে ফটোগ্রাফারকে একদম মারধর করলো। খুব বাজেভাবে হ্যাসেল করা হয়েছিল। সেখানে আমাদের সিনিয়র সহকর্মী এপিতে ছিলেন ফটো সাংবাদিক আহাদ ভাই। তাকে একদম রীতিমতো চাপাতি দিয়ে কোপানো হয়েছে এবং আমাদের তৎকালীন আমার সেই প্রথম আলো অফিসেই আমার এক সহকর্মী ছিলেন আহমেদ দীপ্ত, তাকেও একদম বেধড়ক পেটানো হয়েছে এবং তারা একদম মিডিয়া কর্মীদেরকে ধাওয়াও দিছে। আমরা একদম মানে আসলেই তাদের কাছ থেকে বাঁচার জন্য আমরা একদম রীতিমতো দিক-বিদিক ছোটাছুটি করেছি। তো সেদিনের সেই তাদের যে দৌড়ানো সেই মিডিয়া কর্মী, আমরা তাদের সাথে আমরা সবাই রাজনৈতিক দল বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, সবার সাথেই আমরা কাজ করি। কিন্তু তাদের আমার ছবি তোলা বা আমাদের সংবাদ সংগ্রহ করে যে কোনো রাজনৈতিক দলের জন্য একটা কতটুকু নেগেটিভ হতে পারে যে সেইজন্য তারা সেই মিডিয়া কর্মীদেরকে তারা ধাওয়া দিছে এবং তাদেরকে রীতিমতো আঘাত করছে। সো সেই দাগটা আমার কাছে খুবই ভয়ঙ্কর ছিল যে না, আমি এরকম সিচুয়েশন রাজনৈতিক দলের কাছ থেকে বা রানিং সরকারের কাছ থেকে পাওয়া, সেটা আমার জন্য খুবই কষ্টকর ছিল সেটা মেনে নেওয়া। আচ্ছা ভাইয়া, আমি এখন একটু জানতে চাই আপনার এত বছরের অভিজ্ঞতায় ফটো সাংবাদিকতায় কি কোনো পরিবর্তন আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, এখন এটা হলো সম্পূর্ণই প্রযুক্তিগত বিষয়। প্রযুক্তি চেঞ্জ হচ্ছে। আমরা ১০ বছর আগে শুরু করছি। এই ১০ বছরের মধ্যে তো খুবই আ অনেক পরিবর্তন আমরা দেখছি। আমরা আমাদের আমি যদি আমার নিজের প্রফেশনের জায়গা থেকে বলি, আমাদের ছবি তোলা, ছবি তুলে দ্রুত অফিসে পাঠানো, সেই ছবির সাথে অনলাইনে আপ হওয়া, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া, সেটার রিফ্লেক্ট পাওয়া। এটা খুবই ইজি এখন আর কি। ইজি হয়েছে। এটার জন্য আমাদের প্রযুক্তির সহায়তা তো অবশ্যই আছে। সেই সহায়তা পেয়েছি। আবার এখন নতুন এসেছে এআই যুগে। এআই যুগে এসে আপনি আপনার অনেকে প্রফেশনাল এআই দিয়ে ছবি এডিটিং থেকে শুরু করে ক্যাপশন রাইটিং সবকিছুই মেইনটেইন করতেছে। সো এইটা আর এরও পেছনের আগের কথা বললে হয়তো সেই সময়টা আমি তুলেছি একদম এনালগ ফরম্যাটের ক্যামেরা থেকে ফিল্ম ফটোগ্রাফি, সেটা আমিও করেছি। কিন্তু সেই কাজটা আমি প্রফেশনে পাইনি। কিন্তু এই পর্যায়ে এসে সেই এনালগও এখন মিররলেস এ চলে গেছে। ক্যামেরায় ছবি তুললে সাথে আমার হ্যান্ড ডিভাইসে চলে আসতেছে, সেটা অফিসে পাঠানো। এটা খুবই সুপার ফাস্ট এর একটা বিষয়। সো এই পরিবর্তনটা তো আমরা সবাই হ্যাঁ। দেখছি। দর্শক, আমরা এখন চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। তোমার কণ্ঠ হবে সমাজের প্রতিচ্ছবি, তোমার ক্যামেরা তুলে ধরবে বাস্তবতা। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শেখানো হয় সংবাদ, চলচ্চিত্র, ফটোগ্রাফি, ডিজিটাল মিডিয়ার বাস্তব দক্ষতা। এখানে ক্লাসরুম মানেই প্র্যাকটিক্যাল লার্নিং। আছে টিভি ও রেডিও প্রোডাকশন, মাল্টিমিডিয়া রিপোর্টিং, ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের আধুনিক প্রশিক্ষণ। তোমার গল্প, তোমার সৃষ্টি, তুমি হবে আগামী দিনের মিডিয়া লিডার। দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের ইয়োডার সাবেক শিক্ষার্থী দীপু মালাকার ভাইয়ার সঙ্গে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে জার্নালিজমের যে এথিক্স, এই এথিক্সের ব্যাপারটা আপনি আপনার কর্মজীবনে কিভাবে ফলো করেন? হ্যাঁ, এই এথিক্সটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাংবাদিকতা, প্রতিদিনের সাংবাদিকতা চর্চার জন্য। সেই সাংবাদিকতা ফিল্ড রিপোর্টিং বলেন, ফটোগ্রাফি বলেন, এটা ডেস্কে আসা, এডিটিং হওয়া, ছাপা হওয়ার আগ পর্যন্ত খুবই অনেক স্পর্শকাতর কয়েকটা জায়গা আছে। আমাদের এথিক্স অনেকগুলো দিক থেকে বলতে পারি। আমরা যেমন যদি আমরা রেপ ভিকটিমের কথা বলি, তাদের ছবি তোলার বিষয়ের সময় আমরা খুবই সেনসিটিভ থাকি।
বা তাদের কারোর নাম পরিচয় বা আমরা সেই লোকেশনও আমরা খুবই স্পেসিফিকলিতেই না, আমরা সেখানে ভুক্তভোগী বলি, নির্যাতিত বলি, সেই শব্দ ব্যবহার করাটার আমাদের খুব সচেতন থাকতে হয়। হ্যাঁ, আমরা তার সাথে বরাবর সামনাসামনি কথা বলি, তার ছবি কিন্তু আমরা যদি তুলিও সেই কোনো মুহূর্তে, কিন্তু আমরা কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় কখনো পাবলিক সোশ্যাল মিডিয়া না, আসলে সোশ্যাল মিডিয়া বিষয় না, এটা তো সোশ্যাল মিডিয়া তো রেসপন্সিবিলিটির জায়গা না, এই জায়গাটা তো আমার ছাপা পত্রিকা বলেন, অনলাইন বলেন বা টেলিভিশন বলেন, সেই মিডিয়াতে। সো রেসপন্সিবল আপনার মিডিয়াতে হইতে হবে। সো আমরা ওই মিডিয়া কর্মী হিসাবে আমরা ওই মিডিয়াতে ওই ছবি আমরা এই কাজ করবো না। সোশ্যাল মিডিয়াটা বিভিন্নভাবে আসতে পারে, সেই রেসপন্সিবিলিটি হয়তো আমরা না। এটা ছাড়াও আমরা আপনাকে ছোট আরেকটা যেরকম উদাহরণ দিয়ে বলি, মনে করেন আমি একটা আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করতে গেলাম, একদম সড়ক রাস্তায় আইসক্রিম বিক্রি করে না, এরকম 5 টাকা 10 টাকা দামে কুলফি আইসক্রিম বিক্রি করে। সো সেই ফ্যাক্টরিতে গেলাম, আমার বাসার কাছেই, পুরান ঢাকা মনে করেন বাসার কাছে আমার এক পরিচিত ভাই সেই ফ্যাক্টরিতে নিয়ে গেল। আইসক্রিম ফ্যাক্টরিটা আপনি অবাক হবেন শুনে, প্রায় 45 ইয়ার্স ধরে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আইসক্রিম ফ্যাক্টরিটা চলে আসছে পুরান ঢাকায়, খুব বিখ্যাত। মানে ঘুরে ফিরে যত আইসক্রিম বিক্রি হয় স্কুল কলেজের সামনে ওনারা বিক্রি করে। সো আমি যখন সেই একটা লোকাল আইসক্রিম ফ্যাক্টরি, মানে বড় আইসক্রিম ফ্যাক্টরিতে তো আমরা যাচ্ছি, লোকাল একটা আইসক্রিম ফ্যাক্টরিতে গেলাম, তো তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো, আসে বা কাজ করবে, কিন্তু তারা একটু ভয় পাইতেছে যে আপনি যে কাজ করবেন, তো আমাদের তো যে পরিবেশ ভিতরে যে খুব তো ভালো পরিবেশ বা মানসম্মত পরিবেশটা ওটা মেনটেন হয় না। কিন্তু সেই আমি যে বললাম আমার এক ভাইয়ের রেফারেন্সে আমি সেই ফ্যাক্টরিতে একটা এন্ট্রেন্স পেয়েছি, কিন্তু তারা তখন একটু হেজিটেট করতেছে যে আপনি কাজ করার পর, কিন্তু এটা তো পাবলিশ হওয়ার পরের দিনই ওদের হয়তো একটা অভিযান চালানো হবে, দেখা গেল ভোক্তা অধিকার চলে গেল। চলে যাবে। সো সেই পরিবেশ থেকে কিন্তু আমি সেইখানে কাজ করলাম, সেটা মেনটেন করলাম। তখন নেওয়ার পর তারা যখন নাকি আমি সেই পরিবেশ সবকিছু নিয়েছি, ভালো মন্দ, আইসক্রিম বানানো ঐতিহ্যের দিকটাও যেমন রেখেছি, অস্বাস্থ্যকর পরিবেশ সেটাও রেখেছি। সো সেই ছবিটা ছাপানোর পরে আমি যখন ছবিটা নিয়ে আবার বিভাগীয় প্রধানের সাথে শেয়ার করলাম যে এই বিষয়টা কিন্তু আমি নেগেটিভ যে হোক আমি কিন্তু চাচ্ছি না, মানে এই বিষয়টা নিলে আমি তাদের কাছে যে একটা রেসপন্সিবিলিটি বা একটা দায়বদ্ধতা নিয়ে গিয়েছিলাম, বা আমার যে সেই আমার সোর্স যে তাদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দিল, আমার এই দুইটাই ভায়োলেট হয়। তারাও মেনটেন হইতেছে, সোর্সটাও ডিমোটিভেটেড হয়ে যাবে যে তাকে আমি একটা ভালো কাজ দিলাম, সেই কাজটা সে ঠিক করে করে না। ঠিক মতো ভালো মতোই করেছে, কিন্তু সেই ভালো মতো করার ফলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো সেটা কিন্তু আমার আমি চেয়েছি যে সেই কাজটা যেন কোনোভাবে নেগেটিভ ভাবে না যায়। পরে আমার হয়তো স্টোরিটা সেই ঐতিহ্যগত দিক থেকেই বা ওই অ্যাঙ্গেলটা রেখেই আমরা হয়তো প্রমাণ করলাম। আর ছবিতে তো যদি আপনি বলেন, যদি কেউ যদি অস্বাস্থ্যকর পরিবেশটা খুঁজে পেতে চায়, তাহলে সেটা ছবিতে তো আছেই, মানে কেউ যদি ইন ডেপথ বোঝার চেষ্টা করে। সো এরকম কিছু জায়গা থেকে আমাদের এই নৈতিকতার ফাইটগুলো করতে হয়। প্রিয় দর্শক, এখন আমরা দেখব দীপু মালাকারকে নিয়ে একটা ছোট্ট বায়োগ্রাফি। দীপু মালাকার, ছবির ভাষায় যিনি বলেন মানুষের গল্প। পুরান ঢাকার সন্তান দীপু মালাকার গল্প বলেন, তবে শব্দে নয়, ছবিতে। ক্যামেরায় তার কলম, ক্যামেরায় তার হাতিয়ার। এই ক্যামেরার চোখ দিয়েই তিনি তুলে ধরেন মানুষের জীবন, সমাজের অসংখ্য গল্প। আর সেসব গল্পের জোরেই সারা দেশে তৈরি হয়েছে তার আলাদা পরিচিতি। ঢাকায় বেড়ে ওঠা দীপু শৈশব থেকেই ছবি তোলার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতেন। সেই আগ্রহ থেকেই পরবর্তী সময়ে ভর্তি হন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডায়ের যোগাযোগ ও গণমাধ্যম বিভাগে। এখান থেকেই তার হাতে কলমে শেখা শুরু হয় রিপোর্টিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, চলচ্চিত্র সহ গণমাধ্যমের নানা দিক। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই পেশাদার জীবনে প্রবেশ করেন দীপু মালাকার। শুরুটা হয় দেশের বৃহত্তম নিউজ ফটো এজেন্সি ফোকাস বাংলাতে। তখনই তার তোলা ছবি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, সিএনএন, ডয়েচে ভেলে, ভুয়া, আল জাজিরা সহ আরও স্বনামধন্য মিডিয়ায় নিয়মিত প্রকাশিত হতে থাকে। এ সময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি ও এএফপিতে কন্ট্রিবিউটর হিসেবে সাময়িক কাজ করেন। পরে তিনি কাজ করেন দেশের অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম BanglaNews24.com ও BDNews24.com-এ। বর্তমানে তিনি কর্মরত আছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোতে, যেখানে তার ক্যামেরার ফ্রেমে প্রতিদিনই ধরা পড়ে সমাজের নানা রং। দীপু মালাকারের অনেক ছবি সময়ের সাক্ষ্য হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, আলোড়ন তুলেছে, সৃষ্টি করেছে আলোচনার।
মানুষের ভালোবাসা পেয়েছেন অনেক দেশি বিদেশি স্বীকৃতি ও সম্মান। এর মধ্যে ইউনিসেফ, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছেন এই তরুণ ফটো সাংবাদিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে একটি বিশেষ ফেলোশিপে অংশ নিতে পাড়ি জমান আমেরিকায়। সেখান থেকে আরও অভিজ্ঞতা, দক্ষতা আর অনুপ্রেরণা নিয়ে ফিরে এসেছেন নিজ দেশে, মানুষের কথা তুলে ধরতে, ছবি হয়ে বলা সেই চিরচেনা ভাষায়। ধন্যবাদ দীপু মালাকার আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার গল্প অনেক তরুণকে স্বপ্ন দেখতে শেখাবে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি লামিয়া খান কথা।